বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন প্রথম আলোর বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা যিনি বর্ডার গার্ড বাংলাদেশ, যেটি এখন এক সময় যার নাম ছিল রাইফেলস, এবং আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডে বা পিলখানা হত্যা জঙ্গের পরে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে তার নাম বদলে নতুন করে পুনর্গঠন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ যাত্রা শুরু করে, এবং তার প্রথম মহাপরিচালকের দায়িত্ব যিনি পালন করেছেন। এর বাইরেও তিনি সিজিএস ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এবং আরও নানা পদ নানা সময় অলঙ্কৃত করেছেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে যাই, যেহেতু এখানে জেনারেল মইনুল ইসলাম আছেন দীর্ঘদিন ভারতের সঙ্গে, যেহেতু আমাদের সীমানা সিংহভাগটাই ভারতের সঙ্গে এবং তাকে ডিল করতে হয়েছে। মিস্টার সোহরাব হাসান আছেন যেহেতু একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন যাবৎ ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে সব কিছু ছাপিয়ে বাংলাদেশে অনেক রকমের সংকট আছে, স্বপ্ন আছে, প্রধান হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রশ্নটি, এবং এই সম্পর্কের যে উত্তেজনা সেটা বোধহয় ইতিহাসের সবচাইতে তুঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে। সো মিস্টার সোহরাব হাসান, আপনি কি মনে করেন কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং যা ঘটছে তার ভবিষ্যৎ পরিণতি কী? ধন্যবাদ, মনিরুল হককে শুভেচ্ছা। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, চড়াই উতরাই কিছু সবসময় ছিল কম বেশি। এমনকি স্বাধীনতার পর 72-75 যে সময়টাকে বলা হয় যে বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে ভালো, সে সময় কিন্তু টানাপোড়েন ছিল, স্বার্থের দ্বন্দ্ব ছিল। সম্পর্ক দুই দেশের মধ্যে সম্পর্ক হয় কিন্তু স্বার্থের লেনদেন, চাওয়া পাওয়ার ভিত্তিতে, এবং সেক্ষেত্রে আমাদের ভারতের সাথে অনেক বিষয়েই দ্বিমত, বিরোধ এবং দর কষাকষি, এবং অনেক ক্ষেত্রে আমরা দর কষাকষিতে পেরে উঠিনি। সুতরাং এক ধরনের আমরা আমাদের অবস্থান যে শক্ত করতে পেরেছি সেটা বলা যায় না। বরং ভারতে যখন একটু মধ্যবর্তী সরকার আসে, মধ্যপন্থার সরকার, যেমন জনতা দলের সরকার ছিল, ন্যাশনাল ফ্রন্টের, তখন দুই দেশের মধ্যে সম্পর্ক, বা মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধীর পর মোরারজি দেশাই যখন আসলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা প্রচেষ্টা এবং অনেকখানি সফলও হয়েছে। 75 এখন যে বললেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অস্থির এবং একটা অনিশ্চিত সময় দুই দেশের সম্পর্কের, 75-এর পরেও ওই ধরনের এত উত্তেজনা কি ছিল? জনমনে এত উত্তেজনা ছিল না, সীমান্তে গণমাধ্যম এত সরব বোধহয় ছিল না, আর তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিলই না, বিশেষ করে ভারতীয় এবং তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এক ধরনের পত্রিকাই ছিল ভরসা, এত বেসরকারি টেলিভিশন ছিল না। সুতরাং এটি উত্তেজনাটা বাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতের গণমাধ্যম এর ভূমিকা নিয়ে বেশ বিতর্ক, প্রশ্ন তো আছেই। মূল হচ্ছে যে 5 আগস্ট এখানে যে পরিবর্তনটি হলো, রাজনৈতিক পরিবর্তন, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারত সরকার বা ভারতের সেখানকার নীতি নির্ধারকরা সেটা মেনে নিতে পারেননি। কেন পারেননি সেই প্রশ্ন তাদের প্রশ্নের উত্তর তারাই জানেন। অর্থাৎ এটি যে একটি গণ অভ্যুত্থান, বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা চেয়েছে যে কোনোভাবেই। স্বাভাবিক অবস্থায় তো নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হতো। গত 3টি নির্বাচনের মাধ্যমে আমরা সরকার পরিবর্তন করতে পারিনি, তারই বলা যায় যে এক ধরনের বিস্ফোরণ, পরিবর্তনটার মধ্যে একটা বিস্ফোরণ। সেক্ষেত্রে ভারতের ভয়, ঝুঁকি, শঙ্কা কাজ করেছে। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি, বিনিয়োগ, ভারতের দিক থেকে বিনিয়োগ অনেক বেশি। সুতরাং আমাদেরও কিছু বিনিয়োগ আছে সেখানে বেসরকারি খাতে। সেক্ষেত্রে তাদের একটা শঙ্কা। আরেকটি শঙ্কা, ভারত আওয়ামী লীগের আগে, বিশেষ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগে যে বিএনপি সরকার ছিল, সে সময় কিছু ঘটনা ঘটেছে যেটা ভারতের
তারা মনে করেছে তাদের জন্য ঝুঁকির সম্পর্কের। সুতরাং এই এবং আবার ওই অবস্থা ফিরে আসে কিনা এটা হচ্ছে তাদের মধ্যে তাদের পক্ষ থেকে শঙ্কা। দ্বিতীয় হচ্ছে তার চেয়েও বড় প্রশ্নটি হচ্ছে তারা 5 আগস্টের এই পরিবর্তনটা, এখন যে কোনো দেশ, ভারতের মতো এরকম বিশাল দেশ, তাদের কূটনৈতিক পরিপক্কতা অনেক বেশি থাকার কথা, কিন্তু কেন জানি মনে হয় তারা এখানকার কূটনীতিকরা যেটা বুঝেছেন, এখানকার বুদ্ধিজীবী মহল বা অন্যান্য মহল, এমনকি সংবাদ মাধ্যম, ভারত বোধহয় এটি হয় বুঝতে চাননি বা বুঝতে পারেননি। সুতরাং এটির বুঝতে তাদের সময় লেগেছে, যদিও তারা বাইরে বলছেন যে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক বুঝতে পারা নাকি মানতে না পারা, হয়তো বুঝতে না পারা, মানে তাদের তারা হয়তো চিন্তাই করেননি। কিন্তু যেটা আপনি বলছিলেন যে এরকম একটা ম্যাচিউর ডেমোক্রেসি, ম্যাচিউর পলিটিক্স যে দেশে আছে, ম্যাচিউর ডিপ্লোম্যাসি, সেখানকার ডিপ্লোম্যাসি, তারপরে তাদের এইরকম হবে কেন, এটা মনে করি তাদের একটা বড় ব্যর্থতা, বড় কি বলে বুঝতে না পারার যে, এবং ওর থেকেই কিন্তু প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে। এটি ঠিক যে এই ধরনের, যেমন বিশেষ করে আগরতলা যে ঘটনা ঘটছে, এটি এই ধরনের ঘটনা কিন্তু স্বাধীনতার পরে, এমনকি পাকিস্তান আমলে 71 ছাড়া ঘটেছে কিনা সন্দেহ আছে। সুতরাং আবার এক দিক থেকে আমি প্রণয় বর্মার বাংলাদেশে হাই কমিশনার, ভারতের হাই কমিশনার বাংলাদেশে, তিনি আপনার বে অফ বেঙ্গল সেমিনারে এবং গতকালও যে বক্তব্য দিয়েছেন সেটি ইতিবাচক বলেই মনে করি। সেক্ষেত্রে আমার ধারণা যে এটি আর বাড়বে না, উত্তেজনাটা আর বাড়বে না। দুই পক্ষই চাইবে যে একটা মনস্তাত্ত্বিক লড়াই থাকবে, কিন্তু দুই পক্ষই চাইবে যে এটি উত্তেজনাটা প্রশমিত হোক। জেনারেল মইনুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং কিছুটা সামরিক, মানে আমরা তো ধরেন সামরিক আসপেক্ট থেকেও যদি আলোচনাটা বুঝতে চাই, নিরাপত্তার ইস্যু থেকেও, সেটাও কেউ আপনি কীভাবে দেখেন? সৌরভ ভাই যেটা বললেন, সব রাজনৈতিক বিষয় যেগুলো নিয়ে বললেন, সেটা অবশ্যই সবই আমাদের প্রণিধানযোগ্য, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আর যেটা হচ্ছে যে আমাদের যে আওয়ামী লীগের যে রাজনীতি, তারা যেভাবে রাজনীতি করেছিলেন, ভারত ধরে নিয়েছিল এটা স্থায়ী বন্দোবস্ত, এবং আমরাও ধরে নিচ্ছিলাম যে আগামী ইলেকশন হলে তো একই জিনিসই হবে ঘুরে ফিরে, এরকম একটা মনোভাব ছিল আমাদের। ইলেকশন 3টা ইলেকশন তো 3 ধাপে 3টা সিস্টেমে হয়ে গেল, চতুর্থটা তাই হওয়ার কথা। তো ভারত ভেবেছিল স্থায়ী বন্দোবস্তই হবে। তো হঠাৎ করে যে আমাদের জুলাই আগস্টের যে বিপ্লব, এটা তো শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, যেটা রিজলভ হয়ে গেছিলো আগেই কোর্টে। এটাই আবার উঠে আনলো আবার রাজাকারের একটা স্লোগান আসলো, তারপরে তো স্টুডেন্টরা তাদের বুক পেতে দিল, এবং তারা শহীদ হলেন অনেকেই, পরিবারগুলি তার ছেলেকে বা মেয়েকে তারা হারিয়েছে। আমি সকলের প্রতি সম্মান জানাচ্ছি, তারা সবাই শহীদ হয়েছেন, এবং তারা কিন্তু আমাদের রক্ত দিয়ে আমাদের আবার পূর্ণ স্বাধীনতা, যেটা বলছি আর কি আমরা। এখন আমাদের মিডিয়াগুলি কথা বলতে পারছে, বিভিন্ন ইউটিউবার তারা বিভিন্ন কথা সুন্দরভাবে বলতে পারছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এই স্থায়ী বন্দোবস্তটা এখন কোলাপস করে গেছে, এখন সেখানে তারা এখন হিন্দু কার্ড, জঙ্গি কার্ড ইত্যাদি করার চেষ্টা তারা করছে এটা। আর আমাদের দিকে যে দুর্বলতাটা, সেটা হচ্ছে যে আসলে আমাদের তো একটা বিপ্লবের পরবর্তী একটা সরকার, তো সেই বিষয়টাও আমার মনে হয় তারা এটা আমাদের উইকনেসটাকে তারা আইডেন্টিফাই করে, এই জন্য ক্রমাগত প্রতিদিন অনেকগুলি মিথ্যা তথ্য এবং মিথ্যা ঘটনা, বা কি বলবো, এটা নিজস্ব বানানো একটা ঘটনা দিয়ে তারা আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে। তবে আমি মনে করি যে এই 100 দিন পর হয়ে বাংলাদেশের জনগণ, সাধারণ যারা আছেন, তারা নিউজ পেপারে যারা মিডিয়া যারা আছেন, যারা ইউটিউবার আছেন, তারাও কিন্তু খুব ভালো ভালো মানে কি কন্টেন্টস তৈরি করে তারা কিন্তু পাবলিককে দিচ্ছে এটা। তাহলে পাবলিকেরও তাহলে একটা মানে থাকে যে হ্যাঁ, আমরা এতটা খারাপ অবস্থায় নাই, আমাদের যুক্তি আছে যে আমাদের কাজ আমরা করে যাচ্ছি, এবং যেগুলির অসত্য যেগুলি আছে সেগুলি কিন্তু ওই সমস্ত আমাদের মিডিয়ার পাওয়ারে সেটা কিন্তু চলে যাচ্ছে। এবং আমি মনে করি যে আমাদের যারা বৈষম্যহীন রাজনীতি, যারা বিপ্লব যারা করেছিলেন,
তারা কিন্তু এখন দেখছে, তারা কিন্তু টিভিতে মিডিয়াতে তারা আসছেন এবং তারা বলছেন এবং ছাত্র জনতাকে তারা বলছেন একত্র থাকার জন্য। এছাড়া তারাও বলছেন যে রাজনৈতিক দলগুলি এখন একত্র থাকার সময়, এই সময়টাতে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে সংলাপ করেছেন এবং তো আমি যেটা, আর এই যে এই ভুয়া ন্যারেটিভগুলি তারা দিয়েছেন ভালো কথা। আমার যেটা মনে হয় ভবিষ্যতে এগুলি তাদের গলার কাটা হয়ে দাঁড়াবে আবার, কারণ এগুলি তো আর চলে যায় না কত এগুলি। এবং যে মৃত্যুর কথাগুলি বলা হচ্ছে, যে গোলাগুলির হিন্দুদেরকে সব মেরে ফেলা হচ্ছে, এগুলির কোনো সত্যতা কিন্তু নাই। বরং একটা সার্ভে হয়েছে, একটা মিডিয়াতে বেরিয়েছে, ভয়েস আমেরিকা করেছে, যে হিন্দুরা আগের রিজিম যেটা ছিল তার থেকে তারা এখন বেশি কি বলবো সেফ। তারা মনে করে এই সরকার তাদের প্রতি অনেক যত্ন নিয়ে কাজ করছেন। তো আমার মনে হয় যে এই ভারত যেটা ভেবেছিল যে এই আওয়ামী শাসন চলতেই থাকবে, এই হঠাৎ করে এই স্থায়ী বন্দোবস্ত ভেঙে যাওয়াতে এই অবস্থা। তারপরে তো আমরাই এখন দেখতে পাচ্ছি ভারতের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছিল, কতগুলি ছিল নন রিভার্সেবল চুক্তি। এটা তো আসলে হয় না, চুক্তি তো চুক্তি। তো সেগুলিও যখন হাত দিচ্ছে তখন, এবং আমরা কিন্তু সেটা থেকে কাটিয়ে উঠতে পারতেছি আমরা। তো আমার মনে হয় এটাও তাদের একটা রাগের কারণ। কিন্তু ভারতের মিডিয়াগুলি যেভাবে কথাগুলি বলছে তা তো বাস্তব থেকে অনেক দূরে। তো এই জিনিসগুলি কিন্তু আবার এক সময় ভারত গভর্নমেন্টকে এটা আবার হজম করতে হবে, কিন্তু কথাগুলি ভুলের কথা হজম করতে হবে। তাই মনে করি যে যেটা সৌরভ ভাই বললেন, ইন্টেন্সিটি মনে হচ্ছে যেন একটু নিচের দিকে আস্তে আস্তে যাবে। কারণ হাজার হলো ব্যবসা তাদেরও করতে হবে, ব্যবসা আমাদেরও করতে হবে। আমরা তো কলকাতার প্রায় দেখি টিভিতে যে ওদের হোটেল ব্যবসা ইত্যাদি অনেক ব্যবসা সব নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। অতএব যদি ইকোনমি ইজ দ্য মেন থিং, ব্যবসায় কিন্তু অর্থনৈতিক চলমানটার মেন থিং ওইটা। অতএব কতদিন আপনি এই ধরনের কাদা ছুড়াছুড়ি করে, তো এতে কোনো লাভ হবে না। তো এটা দুইটা দেশকেরই আবার স্টেবিলিটি হওয়া লাগবে। এবং আমাদের তো মানে কি প্রতিবেশী চেঞ্জ করার কোনো অপশন নাই কোনো, না আমাদের নাম ভারতের। অতএব সেদিকে আমরা যদি তাকায় দেখি, সেটা ভারত নিজের দায়িত্ব করবে, আমরাও আমাদের দায়িত্ব কিন্তু পালন করেছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের ছাত্র জনতাকে, তারা কিন্তু কোনো ভুল করেনি, কিন্তু প্রতিশোধ পরায়ণ কিন্তু কোথাও তারা হয়নি। বরঞ্চ তারা ইনভেস্টিগেশন করে কারা কি করেছে না করেছে তারা এগুলি দেখিয়ে দিচ্ছে, তারা তাদের চেহারা বের করছে, পুলিশ তাদের গ্রেফতার করছে। তা আমার মনে হয় আমাদের দিক থেকে আমাদের যেই যতটুকু দায়িত্ব ছিল আমরা পালন করছি সেটা। মিস্টার সোহরাব হাসান। না, আমরা তো সামনেই এগোতে চাই। পিছনের ভুল আমাদেরও থাকতে পারে, কারণ 5 আগস্টের পর কিছু ঘটনা তো ঘটেছে, সেটা রাজনৈতিক কারণে হোক আর অন্য কারণে, সেটা কাটিয়ে ওঠার কি। আর দ্বিতীয় হচ্ছে যে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক আস্থা বিশ্বাসের ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এবং দুই দেশের সম্পর্ক যেটি প্রধান উপদেষ্টা বলেছেন প্রথম, মানে আমি যদি আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে বলি যে দুই দেশের সম্পর্কের আসলে মূল সমস্যা কী, মানে আমি যদি 3টে বিষয় আপনাকে চিহ্নিত করতে বলি, কোন 3টে আপনি আইডেন্টিফাই করবেন যে এই 3টে সমস্যার সমাধান হলে সম্পর্কটা একটা ভালো জায়গায় যেতে পারে, এবং সেটা সমাধানের উপায় কী? আপনার কাছেও আমার থাকলো, এবং আপনি যেহেতু দীর্ঘদিন তাদের সঙ্গে ডিল করতে হয়েছে আপনার পেশাগত দায়িত্বের কারণে, মাইন্ডসেটের আসলে কোন কোন জায়গায় সমস্যা আমাদের সাইডে এবং তাদের সাইডে, সেটাও একটু আমি বুঝতে চাই। এবং নেগোসিয়েশনের ক্ষেত্রে কোনো দুর্বলতা দেখেন কি না? যেমন অনেকেই মনে করেন যে এখনও পর্যন্ত এনগেজমেন্টটা বাড়ানোর ক্ষেত্রে দুই পক্ষেরই ঠিক যে পরিমাণ অ্যাক্টিভ হওয়া দরকার সেটা নেই। দুই পক্ষের না, বলতে পারি যে বাংলাদেশের কিন্তু ঘাটতি নেই। প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘে গিয়েছিলেন, বাংলাদেশ আন্তরিকভাবে চেয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হোক, কিন্তু যে কোনো কারণে হয়নি। একটি মানে কাকতালীয় ঘটনা অথবা ইচ্ছাকৃত, সেটা সেই বিতর্কে না যেয়েও এটা হয়নি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বা উপদেষ্টা পর্যায়ে কিন্তু বৈঠকটা হয়েছে। একটা হচ্ছে ভারত, এটি প্রথমেই আপনি যেটা শুরুতে বলছিলেন যে বলছিলাম 3টে সমস্যা আপনি আমাকে আইডেন্টিফাই করে দেন যে এই 3টে সমস্যার সমাধান হলে অনেকখানি আমরা এগোতে পারবো। একটা হচ্ছে ভারতের পক্ষ থেকে যে ঝুঁকি বা যে শঙ্কা, সেই শঙ্কা দূর করা, নিরাপত্তা।
নিরাপত্তা। সেটা তো বাংলাদেশ অনেকখানি আচ্ছা, অ্যাড্রেস দ্বিতীয় করেছে, হচ্ছে বিগত যে- সরকার যদিও করেছে এবং হ্যাঁ, অন্যরাও এটা মোটামুটি ভাবে এই বিষয়ে ঐকমত্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকে সমস্যা নাই, বরং আমাদের দিক থেকে আমাদের দাবি বা আমাদের চাওয়া বেশি। বিনিয়োগের ক্ষেত্রে ভারত এখানে বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের নিশ্চয়ই তারা সেটি রিটার্ন চাইবে বা বিনিয়োগটা এখানে যেখানে বিনিয়োগ হবে সেই তার তার প্রতিদানটা তারা চাইবে, তার সুফলটা চাইবে। সেটা কি পায়নি? সেটা পাওয়াতে কোনো না, সমস্যা? সেটাও তো, এটা তো চলমান। আসলে হচ্ছে কি, বিনিয়োগ যখন চুক্তি হয় তখন এটা নিয়েও অনেক আছে যে এটা কতটা বেশ বিশ্বব্যাংক বা এডিবির তুলনায় অনেক বেশি সুদ, মানে লাইন অফ ক্রেডিট যেটা, যে সেখানে, এবং সেই চুক্তি কিছুটা অসম বলা হয়। অবশ্য অন্যান্য দেশও তাই করে, যে তাদের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, তাদের কি বলে এক্সপার্ট নিতে হবে, এই ধরনের আছে। সেটার ক্ষেত্রে যেমন যেটি মনোহর ভাই বললেন যে আওয়ামী লীগ তো কোনো প্রশ্ন করেনি, নতুন সরকার কোনো প্রশ্ন করে কিনা এটি একটি আছে। তৃতীয় যে বাধাটি, সেটি হচ্ছে এখানকার সংখ্যালঘুদের। কারণ এ সত্য, সংখ্যালঘুরা ধরে নিলাম যে 5 আগস্টের পর আক্রান্ত হয়নি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে 15 আগস্টের পর অনেক সংখ্যালঘু এখান থেকে গিয়েছে। কিন্তু অনেকে তো বলেন যে ইভেন স্বাধীনতার পর থেকেই সেটা শুরু হয়েছে, হ্যাঁ, স্বাধীনতার পর থেকেই ক্ষমতাসীনরাই আসলে যারা সবচেয়ে কাছের মিত্র তারাই তাদের সহায় সম্পত্তি দখল করে নিয়েছেন এবং তাদেরকে যেতে বাধ্য করেছেন। নিয়েছে, কিন্তু সেটা তো বাংলাদেশেই আছে। কিন্তু যে মানুষটি ভারতে যাচ্ছে, সে তো ওখানে একজন কি বলে, সে তো কোনো সম্পদ নিয়ে যাচ্ছে না। দৃশ্যত সম্পদ মানে টাকা নিয়ে যেতে পারে, কিন্তু তো কোনো সম্পদ নিয়ে যাচ্ছে না। সে তো ওখানে একটি ভূমি, তার একটা ঘর থাকতে হবে, তার একটা কাজ থাকতে হবে, তার সন্তান স্কুলে লেখাপড়া করতে হবে। এটি কিন্তু যে কোনো দেশের জন্যে, আমাদের দেশে যদি রোহিঙ্গা, আমাদের দেশে যে 10-12 লাখ রোহিঙ্গা আছে, সেটা আমাদের, মানে আপনি কি মনে করছেন যে ভারতীয়দের এটা একটা কনসার্ন যে বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের এখানে যাচ্ছে এবং এটা আমি যতটা জানি বোঝা বাড়াচ্ছে? ভারতের, জি, তারা কি ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে? এটা ভারত না, যে কোনো দেশের বোঝা হয়ে বাড়তি বোঝা তো অবশ্যই, অবশ্যই যে কোনো দেশের জন্য বাড়তি বোঝা। নরেন্দ্র মোদী তো বলেছেন যে তাদের জন্য উন্মুক্ত থাকবে, তাদের জন্য উন্মুক্ত থাকবে। এটা তো রাজনীতি, এটা তো হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতি, এটা তো ধর্মীয় রাজনীতি। যে ধর্মীয় রাজনীতির সংঘাত, ধর্মীয় রাজনীতি সম্পর্কে তারা বাংলাদেশকে অভিযুক্ত করে বা বাংলাদেশে এই সংখ্যা আছে, সেটি আবার তারা ওখানে তৈরি করছে। এটা এক ধরনের নরেন্দ্র মোদীর যে এই নীতি, এটা এক ধরনের প্রলুব্ধকরণ। মানে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে কোনো মুসলমান গেলে তারা নাগরিকত্ব পাবে না, কিন্তু অমুসলমান গেলে পাবে। এটি তো বৈরী নীতি। এটি হয়তো ইউরোপে কোনো দেশ এটি করবে না, আপনি যুক্তরাষ্ট্রও করবে না। যুক্তরাষ্ট্র কোনো দেশের ক্ষেত্রে ট্রাম্প করার চেষ্টা করেছিল, গত সরকারে আমলে পারেনি। হ্যাঁ, কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে সেটি আলাদা। আরেকটি, মানে এই দুটোই তাদের। আমাদের দিক থেকে যেটি, সেটা হচ্ছে অভিন্ন নদীর পানি বন্টন। সে সমস্যার সমাধান হওয়া দরকার, হয়নি। তিস্তা নিয়ে 10 বছরেরও বেশি আলোচনা, চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পরও হয়নি। হ্যাঁ, একটা হচ্ছে স্থল সীমান্ত, যেটি বলা যায় যে ইতিবাচক, গত আওয়ামী লীগের সরকারের আমলে ইতিবাচক যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে স্থল সীমান্ত নির্ধারণ, চুক্তি বাস্তবায়ন। আরেকটি হচ্ছে সমুদ্র সীমা। এখন সমুদ্র সীমা নির্ধারণ করেও আমরা কোনো সুবিধা নিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এখন আরেকটি হচ্ছে যে গঙ্গার পানি চুক্তি, সেটি কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 30 বছর মেয়াদ, পরে নবায়ন হবে কিনা। সুতরাং ভারতের অনেক দিক থেকে, ভারত যে কথাটি বললাম, সেটা বস্তুগত ভারতের জন্য খুব বেশি নয়, কিন্তু আমাদের যেগুলো, সে কিন্তু বস্তুগত, যেটা নাহলে আমরা ক্ষতিগ্রস্ত আরও বেশি হব। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রয়োজনে আমাদের অন্য বন্ধু দেশের সহায়তা নিয়েও হলেও ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করা দরকার। ভারত তো একসময় যুক্তরাষ্ট্র ভারতকে ব্যবহার করেছে, মানে এই
এখনও করছে। দক্ষিণ এশিয়ায় তাদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বা স্বার্থ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রটি করেছে। আমরাও সেক্ষেত্রে কিন্তু তৃতীয় দেশের সহায়তা চাইতে পারি, যে যাতে বাংলাদেশে আরেকটা ভারতের অস্বস্তি আছে, সেটাও আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক, যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি সম্পর্ক গাঢ় হয় তখন সেটা ভারতের জন্য বিপদ। মানে এটা হচ্ছে ভারতীয় মনস্তত্ত্ব। আর সেটাও করা যে পাকিস্তানের সাথে যে সম্পর্ক আর ভারতের সাথে সম্পর্ক এক না। প্রথমত পাকিস্তান আমাদের থেকে অনেক দূরে, তাদের থেকে ব্যবসা বাণিজ্য খুব হওয়ার আমাদের প্রয়োজনীয় অনেক খুব বেশি হওয়ার ভারতের এটি পরিপূরক নয়। অন্য দেশের সাথে, নেপালের সাথে আমাদের যে সম্পর্ক, তাতে ভারতের ইতিনীতি কিছু নেই। মিয়ানমারের ক্ষেত্রে আরেকটা হলো যে ভারতের সাথে যদি আমাদের অস্থিরতা চলতে থাকে, মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে যেটুকু আলোচনা হচ্ছে, যেটুকু আমরা আন্তর্জাতিক ফোরামে, আঞ্চলিক ফোরামে কথাবার্তা বলছি, সেটাও হারিয়ে যাবে। মানে সেটা আর কেউ মানে সেটার কোনো আর জায়গা থাকবে না, বলার জায়গা থাকবে না। কারণ চীনের সাথেও এখানে সরকার পরিবর্তনের পর সম্পর্ক যে উষ্ণ হয়েছে তা নয়, অনেকটা এক ধরনের স্থিতি অবস্থা আছে, কিন্তু এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। এবং তারাও চায়, চীনের এখানে সবচেয়ে বেশি বিনিয়োগ, তারাও চায় যে বিনিয়োগটা কীভাবে এই বিনিয়োগের নিরাপত্তা। সুতরাং আমাদের ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক স্বাভাবিক রাখা শুধু আমাদের সাথে, মানে শুধু ভারতের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে না, আমাদের যে ভূ রাজনৈতিক স্বার্থেও কিন্তু এটি প্রয়োজন। জি, জেনারেল মনিরুল ইসলাম। প্রথমত আমি বলতে চাই যে বিগত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ছিল দেশ টু দেশ না, পিএম টু পিএম, ইন্ডিভিজুয়াল সম্পর্ক ছিল এটা। অতএব সেখানে কিন্তু ভারতীয়রা তখন তাদের মিডিয়াতে বলছে কিন্তু যে ভারতের সম্পর্ক ছিল মানে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, দেশের সাথে কিন্তু সম্পর্ক ছিল না, পাবলিক টু পাবলিক সম্পর্ক ছিল না, খুবই কম। কিন্তু 14 পর্যন্ত বোধহয় বলা যায়, 14 পর্যন্ত ছিল, 14 ইলেকশনের আগ পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় থাকা পর্যন্ত। সেটা একটা বড় সমস্যা কিন্তু এটা হয়েছে, যেটা আমি আগেও বলেছি। আর তারপরে হচ্ছে যে এই শেখ হাসিনা একটা সময় যেরকম শুরু করেছিলেন যে এই দেশটা স্বাধীনতা তারাই করেছিলেন, পারিবারিকভাবে তাদেরই এটা দেশ সব কিছুতেই। এবং একটা জিনিস আমি খুব ওই যে বঙ্গবন্ধুর কোনো একটা দেশে প্রত্যাবর্তনের একটা ড্রামা করা হয়েছিল বোধহয় এয়ারপোর্টে কোনো একটা জায়গাতে, সেখানে যে কমেন্ট্রি করা হচ্ছিল যে এরকম মানে কি শেখ মুজিবুর রহমান হেলিকপ্টার থেকে নেমে আসছেন, ডায়াসে উঠবেন, বাট এটা তো কোনো ব্যক্তি নাই এখানে, কোনো একটা আলো একটা নেমে এসে ডায়াসের দিকে চলে যাচ্ছেন। যখন ডায়াসের দিকে যাচ্ছেন, ধরে নেওয়া হচ্ছে ওখানে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন তাকে সশস্ত্র বাহিনী সশস্ত্র সালাম দিয়েছে। আমি জানি না হাওয়ার মধ্যে কোনো সালাম হয় কিনা, কোনো সালাম হবে পতাকাকে অথবা কোনো ব্যক্তিকে, যে ব্যক্তি এটা অথরাইজ সেটা হবে। তো এটাও আমার কাছে যেন মনে হচ্ছে যেন এটা মানে একটা বেশি চলে যায় না একবারে। এটা কি প্রতীকে না, মানে এটা কি একেবারে বস্তুগত বিষয় না এখন, মানে তারা করেছে, মানে হ্যাঁ, কারণ একটা আলো যাচ্ছে যে প্রতীকী কাউকে সালাম করতে সশস্ত্র বাহিনী সালাম তো দিবেন, আমি পতাকাকে আমরা সালাম করি, আমাদের যে সিনিয়র ডেজিগনেটেড রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এদের যারা অথরাইজ সেটাকে সালাম দিতে পারে। কিন্তু সেনাবাহিনীর একটা সশস্ত্র সালাম দিতে বা ওইটা আসলে হয় না, এটা আসলে এটা করেছেন, এটা আসলে সশস্ত্র সালাম সব কিছু একটা গ্রামার থাকে একটা, আমাদের এই গ্রামারগুলি মানে ভেঙে ফেলা হয়েছিল একটা। তারপরে হচ্ছে যে হিন্দু মাইগ্রেশনের কথাটা যেটা আসলো, হিন্দু মাইগ্রেশনের ক্ষেত্রে হিন্দুরা যে সমস্ত সম্পদ, যে সমস্ত তাদের ভূমি আছে, সব কিন্তু ছিল মোটামুটি বড় বড় ব্যবসায়িক কেন্দ্রের আশেপাশে ছিল। ঢাকা তো অবশ্যই ছিল, ঢাকা, নারায়ণগঞ্জ, অন্যান্য বন্দর যেগুলো ছিল সব জায়গায় কিন্তু তাদেরই ভূমি বেশি ছিল। অতএব তারা একসময় দেখলো যদি আমি কিছুটা ভূমি এখান থেকে বিক্রি করে দেই, আমার এখানেও জায়গা থাকবে, আমি সীমান্তের ওপারে গিয়ে আবার আমার নাগরিকত্ব নিয়ে আমি ওখানে একটা ভালো ব্যবসা করতে পারবো। আমি এগুলি কিন্তু ইকোনমিক মাইগ্রেশন। তার চিন্তা ভাবনা হচ্ছে আমি ওখানে গেলে আমি আমার নিজ ধর্মের একটা পরিবেশ পাই, একটা সুবিধা হয়, আর আমার এখান থেকে সম্পদ এতটা রাখার দরকার নাই, কে কখন দখল করে ফেলে ঠিক নাই, এরকম একটা মাইগ্রেশন কিন্তু ওখানে হচ্ছিল। এটা
ভারত খুশি হতো যদি তারা পুরোপুরি চলে যেত বিক্রি করে, তা তো তারা যাচ্ছে না। তারা কিন্তু এই পারে, তারা পাসপোর্ট আছে, সব কিছু তাদের কাছে আছে। এটাও একটা আমি মনে করি যে তাদের জন্য একটা বিরাট বাধা স্বরূপ একটা। নেক্সট যেটা বললেন চীনের সাথে আমাদের যে সম্পর্ক, চীনের সাথে আমাদের শীতল সম্পর্ক হলেও চীন এখানে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর এশিয়া প্যাসিফিকে, যেটা আমরা কয়েকদিন আগে যে অনেকগুলো আলোচনা করলাম সেখানে একটা বেসিক ফ্যাক্টর, যেটা নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার মাত্র একটা আছে আমেরিকার। আর এখন আরেকটা তারা অস্ট্রেলিয়া একটা অর্ডার দিয়েছে, তো এটা অস্ট্রেলিয়ার প্রপার্টি হবে, এটা অস্ট্রেলিয়া অর্ডার দিয়ে দুটো হবে তাহলে এখানে একটা। চীন 2035-এর মধ্যে 36টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে। এটা সারা পৃথিবীকে কাঁপায় দিবে, কারণ সে তো আর রিফুয়েলিং করতে থামতেছে না কোথাও। রেশন চলে আসবে তো হেলিকপ্টার করে চলে আসবে, বাট রিফুয়েলিং করার তো লাগতেছে না তাহলে আর। অতএব চীনের সাথে যে আমাদের একটা যে সম্পর্ক যেটা আছে, সেই সম্পর্কটা আমাদেরকে ব্যালেন্সিং ফ্যাক্টরের কাজ করবে। যদি একটা কথায় বলে, যদি তোমার পাশে কোনো শার্ক ঘোরাফেরা করে, ছোট ছোট শার্ক, তুমি একটা বড় শার্কের সাথে বন্ধুত্ব করো, তাহলে সে তোমাকে একটা ব্যালেন্স করার একটা ফ্যাক্টর দিবে। পাকিস্তান থেকে কয়টা কন্টেনার আসছিল খালি, মানে কি আছে এর ভিতরে, এবং বাংলাদেশও কিন্তু সব লিস্ট দিয়ে দিচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগেনি কিন্তু আসলে কি আসছে সেটা আমি জানি, আমার জিনিস আমি ইম্পোর্ট করেছি, আমার ইম্পোর্ট কী করি তোমাকে তো বড় জানানোর দরকার নাই, এটা ওরা ইন্টেলিজেন্স দিয়ে বের করুক তারা। আমরা একবার লিস্ট বলে দিচ্ছি, এইটা এখান থেকে আসছে, এইটা ওই বন্দর থেকে আসছে, এরকম জব ভিত আমার ভারতের কাছে করার দরকার ছিল না কোনো। আমার ভারত উদ্বিগ্ন হয়ে বসে থাকুক চুপচাপ, আমি আমার কাজ করি। কত কন্টেনার আসতেছে, আমার তো কিছু করার নাই। ওরা এখন অল্পতেই মানে একটু ওই যে আকাশে মেঘ দেখলেই তারা এখন একটা ভয় পেয়ে যাচ্ছে। এছাড়া গঙ্গা চুক্তি সামনে একটা বড় চ্যালেঞ্জ, এবং তিস্তার জন্য তো চীন আমাদেরকে বলে রাখছে, তোমাদেরকে আমরা হেল্প করার জন্য আছি। তো এইসব ইস্যু নিয়ে তারা কিন্তু একটু চিন্তার মধ্যে থাকবে, বিশেষ করে তিস্তার বিষয়টা চিন্তার মধ্যে থাকবে। গঙ্গার চুক্তিটা তো আপনারা জানেন নিশ্চয়ই, গঙ্গার কিন্তু কোনো চুক্তি হয়নি, একটা ট্রায়াল ওয়াটার রিলিজ হয়েছিল কিন্তু, এবং বলা হয়েছিল এতদিন পরে আবার একটা রিপোর্ট দিতে হবে, সেটা কিন্তু হয়নি। অতএব গঙ্গার যে পানির চুক্তি যখন আমরা বলি, তখন কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কত কিউসেক পানি নিলাম, কত নিশ্চয়তা নাই। এই জন্যই তো যে গঙ্গা বাঁধ প্রকল্প কিন্তু একটা ছিল, পাকিস্তান আমল থেকে একটা কথা ছিল এগুলি। তো এইসব জিনিসগুলি তো বাংলাদেশ তার নিজস্ব প্রয়োজনেই, নিজস্ব কৃষি উৎপাদন, নিজস্ব পানির শর্টেজ যেটা আছে সেটাকে মেটানোর জন্য এগুলি যদি বাংলাদেশ করে, বিশ্বের যারা বড় বড় যারা দেশ আছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের সাথে যদি মিলেমিশে আমরা করি, তো এতে তো আমাদের অর্থনীতি শক্তিশালী হবে। এটাও কিন্তু একটা বড় একটা কনসার্ন আমাদের প্রতিবেশী দেশের জন্য। আমার কাছে এই কথাই মনে হচ্ছে। জি, সোহরাব হোসেন। না, আমাদের মনির ভাই যে কথাগুলো বলছে, যে আর্গুমেন্ট, অবশ্যই আমি তার সাথে একমত। এবং গত আওয়ামী লীগ সরকারের মানে শেষ বছর ছাড়া একটা বড় সাফল্য বলবো যে সব বৃহৎ শক্তির সঙ্গে এক ধরনের ভারসাম্যপূর্ণ সম্পর্ক তারা রাখতে পেরেছে, বিশেষ করে চীন ও ভারত। কারণ চীন ও ভারতের সঙ্গে আমরা শুধু ব্যবসায়িক না, শুধু বিনিয়োগ না, আরও অন্যান্য অনেক বিষয়ে, যেহেতু একই ভূ অঞ্চলের, কিন্তু সেটাই রোহিঙ্গার প্রশ্নে আমরা সফল হইনি, মানে তাদেরকে ফেরত পাঠাতে পারিনি সোজা। এবং এখানেও ভারতের কাছে আমাদের চেয়ে মিয়ানমার অনেক বেশি গুরুত্ব পেয়েছে, চীনের কাছে তো পাবেই। সুতরাং এক ধরনের কিন্তু আমরা জটিল অবস্থায় আছি। 12 লাখ রোহিঙ্গা, এবং তাদের মানে তারা এখানে থাকলে তো এই সংখ্যা আরও বাড়বে। সুতরাং এই সমস্যাটার সহজ সমাধান নেই। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো কিন্তু আবার আমাদের সহায়তা করতে চায় এক্ষেত্রে, করেছেও, তারা অনেক করেছেও, কিন্তু করেছে হচ্ছে আর্থিক সহায়তা আর এটিকে বাধ্য করা যে সমস্যার সমাধানে। আর মিয়ানমারে এমন একটি সরকার, সেই পৃথিবী আন্তর্জাতিকীকরণটা বাংলাদেশও করেনি, বাংলাদেশ দ্বিপক্ষীয়ভাবে করতে চেয়েছে। বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যখন এই চুক্তি হয় তখনই তার বিরোধিতা করেছেন। প্রথম আলো সহ অন্য পত্রিকায় লিখেছেন যে এই দ্বিপক্ষীয় চুক্তি করা হলো আত্মঘাতী, যদিও চীন তার মধ্যস্থতা করেছে।
প্রথমত হচ্ছে জাতীয় ঐক্য, যেটা ভারতের, পাকিস্তান বাদ দিলে অন্য সব দেশেই কিছু কিছু বিষয়ে জাতীয় ঐক্য থাকে। আমাদের এখানে এটি থাকে না, নেই। আপনি বিদেশের সাথে যে কোনো চুক্তি, এটা আওয়ামী লীগ আমলে, বিএনপি আমলে, অন্য আমলের কথা বাদ দিলাম, একটা হচ্ছে যে যারা ক্ষমতায় থাকে তারা মনে করে না যে বিরোধীদের সাথে কথা বলার প্রয়োজন আছে। সাধারণত ঐক্যের প্রশ্নই নাই যে ক্ষমতায় থাকে। গত 16 বছরে বা 15 বছরে যত চুক্তি হয়েছে ভারতের সাথে বা অন্য দেশের সাথে, আওয়ামী লীগ কারোর সাথে কথা বলেছে? ধরে নিলাম এই চুক্তিগুলো ভালো চুক্তি, এবং আওয়ামী লীগ তো বলে যে গঙ্গা চুক্তি তো আর কেউ করতে পারতো না, ধরে নিলাম। কিন্তু বিরোধী দলের সাথে আলোচনা করলে কি ক্ষতি? আমাদের মানসিকতা এটি নেই। ভারতে কিন্তু এটি আছে। আপনি দেখেন যে কংগ্রেস, বিজেপি অভ্যন্তরীণ কোনো বিষয়ে একমত না, কিন্তু যখন চীন সীমান্তে হামলা হয় তখন কিন্তু তারা বসে। এমনকি প্রধানমন্ত্রী বাইরে যাওয়ার আগে বিরোধী দলের নেত্রীর সাথে কথা বলে বা নেতার সাথে কথা বলে। আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে এই সমস্যাটি কিভাবে সমাধান হবে? এখন ধরেন অন্তর্বর্তী সরকার, ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসবে, সেখানে তারা যদি মনে করে আমরা ভাবি এটাই হচ্ছে একমাত্র দেশপ্রেম, এর বাইরে কিছু নেই, যেটা আমাদের অতীতের প্রতিটি রাজনৈতিক সরকার করেছে, শুধু আওয়ামী লীগ না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এসে যা করেছেন, এরপর 75-এ পট পরিবর্তনের পর জিয়াউর রহমান বা এরশাদ, এবং এইটাই হচ্ছে দেশের, আমি মনে করি যে অন্যতম বড় সমস্যা, যে সবাইকে নিয়ে চলা। প্রধান উপদেষ্টা তার শপথের নেওয়ার আগে বিমানবন্দরে একটি যে লিখিত বক্তব্য দিয়েছিলেন, সেখানে কিন্তু একটি কথা বলি, বাংলাদেশ একটি পরিবার। আমরা সব ক্ষেত্রে যদি একটি পরিবার দেখাতে পারি, রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত সমস্ত ভেদাভেদ ভুলে, তাহলেই কিন্তু বাংলাদেশ, যতই আমাদের 18 কোটি মানুষ আছে, ভূখণ্ড যত ছোটই হোক, আমরা কিন্তু একটি শক্তি। এখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটি দেখাতে পারবে কিনা, এর উপর নির্ভর করবে শুধু ভারত না, আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতির গতিবিধি। আর যদি মনেই করা হয় যে, যেমন যদি এইরকমই হয় যে সরকার যেটা করবে এটি হচ্ছে দেশবিরোধী, আর বিরোধী দল যেটা বলবে এটা হচ্ছে দেশের পক্ষে, মানে এই মুহূর্তে এই অবস্থাটা নেই। তারপরও আমি মনে করি যে অতীতের অভিজ্ঞতা, আওয়ামী লীগ কোথায় কোথায় ভুল করেছে, সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়। এর আগে বিএনপি সরকারের সময় কী কী ভুল ছিল, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের উচিত সেগুলো পুনর্মূল্যায়ন করা, পুনর্বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে, এবং এরপর যে নির্বাচিত যে সরকার আসবে তাদের মনে হয় যে কথাটা বলছেন, আর প্রতিবেশীকে বাদ দিতে পারবো না, আর যুদ্ধ করেও কেউ লাভবান হবে না, মানে ভারতও লাভবান হবে না। পাকিস্তানের সাথে এত বছর যুদ্ধ, কে লাভবান হয়েছে? অশোক মিত্র, ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলছিলেন যে ভারত গত 70 বছরে এই কাশ্মীর সীমান্তে বা দুই দেশের যে অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় করেছে ভারত, পাকিস্তানের কথা বাদ, তা দিয়ে ভারতের 1/3 মানুষের দারিদ্র্য দূর করা যেত। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা তো জনগণের কথা কমই ভাবেন বোধহয় মনে হয়। জেনারেল, আপনার কাছে আমার একটু বোঝার যে অনেক সময় অভিযোগে যে যুদ্ধ বা এক ধরনের সামরিক বাহিনীর নানান জায়গায় নানান কারণে ব্যবহার, উপস্থিতি, এগুলো জিয়ে রেখে আসলে শেষ পর্যন্ত কতখানি সমস্যার সমাধান করা যায়, এবং এই যে আর্থিক যে হিসেবটা অশোক মিত্রকে উদ্ধৃত করে ভারতের ক্ষেত্রে বললেন, বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্যদের, পাকিস্তানের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই প্রশ্ন আছে সারা পৃথিবী জুড়েই। আপনার কি মনে হয় যে ডিফেন্স, একটা ক্রেডিবল ডিফেন্স থাকা দরকার প্রতি দেশেরই, নিঃসন্দেহে, এবং সেই ক্রেডিবল ডিফেন্স রক্ষা করবার জন্য কি এই ধরনের যুদ্ধ পরিস্থিতি, এই ধরনের নিরাপত্তা পরিস্থিতি তৈরি করা, মানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয় প্রয়োজন? সেটা বেশি করে আমেরিকা, বেশি করে রাশিয়া, কারণ তাদের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, তাদের সাথে কংগ্রেস বা সিনেটের সাথে সরাসরি জড়িত সব।
সরাসরি জড়িত। অতএব সেখানে ইকোনমির সাথে পলিটিক্স সম্পূর্ণভাবে জড়িত, ডিফেন্স ইকোনমির সাথে পলিটিক্স সম্পূর্ণভাবে জড়িত। অতএব আমি মনে করি যারা যারা অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ তারা তাদের গ্লোবাল একটা সুপিরিয়রিটি দেখানোর জন্য তাদের এই জিনিসটা তাদের লাগে। এটা এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেটা সৌরভ ভাই যেটা বললেন, আমরা যদি সকলেই এক থাকি, আমি বলছি না সকলে এক পার্টি করব, আমরা সকলে যদি এক থাকি একটা পরিবার হিসাবে, যেটা বললেন যে ডক্টর ইউনূস যেটা বলেছেন, এইরকম মিল তো আমরা আসলে দেখি না। তো আমরা ওইরকম মিল দেখি না। পার্টি টু পার্টিকে নিজেরা নিজেরা বসে না, কিন্তু এখন খালি দেখেছে যে যুদ্ধ করে, হ্যাঁ যুদ্ধ অস্ত্র দিয়ে, তো তারা তো মুখে যুদ্ধ করে সারাক্ষণ। এবং তারা মনে করেন 100 দিন পার হয়ে গেছে, এর মধ্যে তো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে একটা বক্তৃতা দিয়েছেন কি করেছেন না করেছেন। পলিটিক্যাল পার্টি কোনো কিছু বলেছে এ পর্যন্ত? তারা কি করলো? তারা পলিটিক্যাল পার্টিতে পলিটিক্স তো বসে থাকবে না, একদিন একটা পলিটিক্স, তারপর একটা, তারপর একটা, প্রতি 100 দিনে তারা তো কিছুটা আগে বাড়ার কথা তাদের। তারা কিন্তু বসেনি, তারা কিন্তু জনগণের সাথে তারা কিন্তু এখনো বসেনি। তারা ভাবতেছে ওই ভোট যেদিন হবে সেই দিন লোকে এসে ভোট দিয়ে যাবে এবং সেটাই তাদের পুরোপুরি ম্যান্ডেট, নেক্সট 4 বছর 5 বছর তারা ওইটা দিয়েই চলবে। আসলে এরকমভাবে চললে কিন্তু ন্যাশনাল যে নিরাপত্তা কিন্তু দেয় প্রথম জনগণ। আমাদের যেটা মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল, ছেলে বলেছিল বাবা আমি মুক্তিযুদ্ধে যেতে চাই, অস্ত্রটা নিয়ে আসে বাবার পায়ের কাছে থেকে কদম বুঝি করে চলে গেছে, সে মাথায় হাত দিয়ে বলছে দোয়া করি বিজয়ী হয়ে ফিরবি তুই, ঠিক না? তো এরকম যে পরিস্থিতিটা যদি একটা দেশে তৈরি করতে পারি, আমরা একটা রেজিমেন্টের একটা যদি তৈরি করতে পারি, আমরা খুব ছোটো জায়গা, কিন্তু আমরা ছোটো জায়গায় হবে, লোক কিন্তু আমাদের অনেক অনেক বড়, এবং আমাদের কিন্তু সাহসও অনেক বড়, অনেক সাহসী, অনেক বড়। আমাদের এই সীমান্তে কিন্তু আমাদের একটা বড় অ্যাডভান্টেজ আছে। আমি ঠিক একবার বলছিলাম, একবার আমি সীমান্তে যে কাঁটাতারের বেড়াটা, ওটা কিন্তু বর্ডার 300 গজ দূরে। এই জায়গাটা কার? ভারতের জায়গা কিন্তু, কারণ বর্ডার থেকে 300 গজ দূরে আইন অনুযায়ী তারা ই করবে। ওই জায়গাটার মধ্যে চাষবাস করে কে? আমার দেশের লোক। কারণ ওদের তো আবার গেট আছে, কাঁটাতারের বেড়া আছে, পারমিশন লাগবে, কোত্থেকে সে পানি সেচ পাবে, কোত্থেকে সে পানির লাইনটা আনবে, বিদ্যুৎ আনবে, সেটা আমাদের এখান থেকে আনতে হবে তাকে। সো এটা কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। এই জায়গাগুলিতে আসলে যে গুলি বর্ষণ করে না, গুলি বর্ষণ করে যে মারে যেগুলি, এইটাই সেই জায়গাটা কিন্তু আসলে। ইয়েস, এটা ভারতের জায়গা, তা ঠিক, কিন্তু ওটা তো তারা আমাদের লোককে বলেছে তুমি একটু চাষবাস করে আমাকে এটা একটা ভাগ দিবা, তুমি একটা ভাগ নিবা, এরকম করে। তো আমাদের দেশের লোক কিন্তু অনেক ক্রিয়েটিভ, অনেক। আমি দেখেছি যখন আমরা রাঙামাটিতে ছিলাম, হিল ট্র্যাক্সে ছিলাম, যখন যে প্রথম শুরু হলো বর্ডার হাট, খেয়াল আছে? ফারুক খান সাহেব যখন ছিলেন, এবং আমাদের দেশ থেকে কি যাচ্ছে দেখার জন্য আমরা গিয়েছিলাম, সবই হচ্ছে RFL এবং এই সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র, সব কিছু, গ্লাস, মগ, জগ, সব কিছু যাচ্ছে এখান থেকে। এবং ওখান থেকে কি আসতেছে? ওখান থেকে তারা চাচ্ছে যে আমাদেরকে মাছ দেন, মুরগি দেন, ইত্যাদি ইত্যাদি, কারণ পাহাড়ের দিকে এটা হচ্ছে না এরকম করে। আমি বলছি আমরা কিন্তু আসলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু আমাদের হাতে আছে, আমাদের হাতে, কিন্তু ওই যে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারলে আমাদের কাছে কিন্তু আমাদের সীমান্তবর্তী এলাকার লোকজন আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তারপরে আমাদের বর্ডার হাটে এই জন্য তারা এক্সপ্যান্ড করে নেই ভারত কোনো সময়। আমি মনে করি আগামীতে আমাদের উচিত বর্ডার হাটে আমরা একটা কারেন্ট একটা কিছু কমন জিনিস লাগবে, যেটা দিয়ে আমরা বাটার সিস্টেম করতে পারবো একটা। আদারওয়াইজ ইন্ডিয়ান টাকা নিয়ে আসলে তার লাভ নেই, আমার বাংলাদেশ টাকা দিলে কোনো লাভ নেই। এই জিনিসটা আসলে সলভ হয় না, কিন্তু এটা সলভ হলে কিন্তু চোরাচালানি কমে যাবে অনেক। বৈধ পথে তার আগে একটা জিনিস বিক্রি করবে, তারা একটা জিনিস কিনে নিয়ে আসবে। আমি মনে করি সামনের দিকে এরকম হওয়া উচিত আমাদের মধ্যে। আর আমাদের যেটা হচ্ছে যে আমাদের তো ডিফেন্স তো আছেই, তারপরে আমাদের বিজিবি আছেন, পুলিশ আছেন। আমি মনে করি আমাদের যুব সমাজকে, যেটা অন্যান্য অনেক দেশে কিন্তু এরকম আছে, 6 মাসের একটা ট্রেনিং করানো হয় এরকম। এই ট্রেনিংগুলি করানো থাকলে অনেক অনেক সুবিধা হবে তখন, এবং এতে তাদের একটু কনফিডেন্স তাদের ফিল হবে তাদের কাছে। আমার মনে হয় আমাদের শক্তিটা আমাদের ভিতর থেকে জেনারেট করতে হবে। মানে আমাদের এমন প্রয়োজন নয় যে আমাদের কেউ বাইরে থেকে এসে আমাকে সাহায্য করবে, এই মানসিকতার মধ্যে গেলেই আমরা কিন্তু ডুবে যাবো বলে মনে করি আমি। আমাদের শক্তি আমাদের যেটা আছে সেটা দিয়েই আরও শানিত করতে হবে, কীভাবে আরও সুন্দরভাবে করা সেটা করতে হবে, এবং সেটা করতে পারলে আমাদের কিন্তু নিজের সক্ষমতা যেটা আছে, নিজেদেরকে ডিফেন্ড করার সক্ষমতা, এটা জনগণ এবং সশস্ত্র বাহিনী এবং আমাদের পলিটিশিয়ান সবাই মিলেই এটা করতে পারে বলে আমি আশা করি। আমি এটা মিস্টার সোহরাব হাসান, আমরা এতক্ষণ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই উত্তেজনা, এই বিতর্কের মাঝখানে হারিয়ে যাচ্ছে দেশের অনেক ইস্যুজ,
আপনি মনে করেন সেরকম কিছু বা না যেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকা হারিয়ে উচিত যাচ্ছে বা- এবং কেউ কেউ বলছে বা যেগুলো অ্যাড্রেস করা দরকার খুব জরুরি ভিত্তিতে? না অবশ্যই জরুরি। যেমন এই যে এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হলো, এত মানুষ মারা গেল, তাদের তো একটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং তার ফল, মানে ফলকে ব্যক্তিগতভাবে পাওয়া না, যে দেশটি 5 আগস্টের আগে যেভাবে চলেছে, যেসব অন্যায় ছিল, অবিচার ছিল, 5 আগস্টের পর সেটি থাকবে না। একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে কিছু বিশৃঙ্খলা কিছুই তো হয়, কিন্তু 3 মাস 4 মাস প্রায় হতে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কথা। একটা তত্ত্বাবধায়ক সরকার হলে 3 মাসের মধ্যে নির্বাচন, ক্ষমতা হস্তান্তর ইত্যাদি সব করে ফেলে। প্রথমত হচ্ছে যে অর্থনীতি এক ধরনের মন্দাভাব। এখন এটি ব্যবসায়ীদের অসহযোগিতা না সরকারের নিষ্ক্রিয়তা, কিন্তু এটি স্বীকার করতে হবে যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা মন্দাভাব আছে। নিত্যপণ্যের দাম, এটি নিয়েও সরকারের উপদেষ্টারাও কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছেন, এবং এটিই হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে গণমানুষের প্রধান উদ্বেগের বিষয়, যে তার আয় দিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারবে কিনা। তারপর বেকারত্ব, চুরি, দুর্নীতি, অর্থ পাচার যে হয়েছে সেগুলো উদ্ধার করতে অনেক কঠিন বিষয়, কিন্তু সেগুলো ধরা গেছে। এ যেটা বলছেন যে আমরা চোরদের চিহ্নিত করিনি কিন্তু চুরি ধরেছি, দেবপ্রিয় ভট্টাচার্য। সুতরাং এই কাজগুলো এগিয়ে নাও। নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। মানুষ কিন্তু কাল একজন ব্যবসায়ী অভিযোগ করলেন যে একজন ব্যবসায়ী টাকা নিয়ে মাইক্রোবাসে করে যেখানে নেমেছেন, তার প্রহরীও ছিল, পুলিশ ছিল, তারপর তাকে মারধর করেছে দুষ্কৃতকারীরা। তো এই অবস্থায় ব্যবসায়ীদের যে উদ্বেগ, আমি মনে করি যে সরকারের সাথে ব্যবসায়ীদের বৈঠক হওয়া উচিত, মানে আলোচনা হওয়া উচিত নিয়মিত। একজন ব্যবসায়ী কিন্তু উপদেষ্টা পরিষদেও আছেন, সাংবাদিক নাই। সুতরাং একজন ব্যবসায়ী আছেন, কিন্তু আস্থার পরিবেশটা জানি কোথায় জানি ঘাটতি আছে। আরেকটা হচ্ছে শিক্ষা। আমরা কিন্তু বললাম যে বিরাট ক্ষতি হয়ে গেছে। প্রথমত উপদেষ্টা আরও কে বললেন যে এসএসসি পরীক্ষার্থী, এটা বাদ দিলাম, সার্বিকভাবে শিক্ষা। এই যে ছাত্রদের বিক্ষোভ শুধু চাকরির কোটার জন্য ছিল না, যে আমাদের সার্বিক যে শিক্ষার যে অবনতি, শিক্ষা যে কাজের সাথে শিক্ষার যে মিল নেই, আমরা যে শিক্ষা নিচ্ছি সেটি কাজে লাগছে না। সুতরাং এই সরকার অনেক বিষয়ে সংস্কার কমিশন করেছে। আমি মনে করি যে শিক্ষা একটি কমিশন গঠন করা উচিত ছিল ভবিষ্যতের জন্য, এই জাতিকে ভবিষ্যতে এগিয়ে নেওয়া এবং তাকে সক্ষম করে তোলার জন্যে। ভারত বলেন বা যে কোনো, আপনি তো আমরা অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা যে দর কষাকষিতে পারি না, সেটা কিন্তু একটা বড় হচ্ছে যে আমাদের বুদ্ধির জোরটা কম। তো বুদ্ধির জোর বাড়াতে হলে শিক্ষার উন্নয়ন নিশ্চিত করতে হবে, আর বাকি যা আছে এটি মনে করি। জেনারেল ইসলাম, না, আপনি যে বললেন শেষ কথা, যেটা শিক্ষায় জাতির মেরুদণ্ড, ছোটবেলা আমরা এটা পড়েছি। এখন দেখছি শিক্ষার তো মানে কি পিএইচডি করার লোকের তো সংখ্যা কম না, অনেক সংখ্যা। আমাদের ডিফেন্সেই অনেক সংখ্যা দেখতে পারতেছি আমরা এটা। তো এখন ওই পিএইচডি করে তারপরে তার যে মানসিক গুণাবলী, সেনাপ্রধান সহ, নাম বলছি না আর কি, আমরা স্বাভাবিক এটা জানি আমরা সবাই যে এরকম পিএইচডি করতেছেন, ভালো সেনাপ্রধান, পুলিশ প্রধান, কেউ বাদ নেই। সময় পাবেন কোত্থেকে? এটা তো সময় তো লাগবে একটা জিনিস। সেটাই তো যাই হোক, আমার মনে হয় এই শিক্ষার বিষয়টা, আমি আমাদের গ্রামের স্কুলে আমি আগে যাইনি, কোনো চাকরি অবস্থা যাইনি, চাকরির পরে আমি যাওয়া আসা শুরু করছি, কিন্তু খুবই দুর্বল। অঙ্ক এবং ইংরেজিতে অসম্ভব দুর্বল একেবারে। তো যার ফলে এই দুর্বলতার কারণ হচ্ছে শিক্ষক দুর্বল। তারপরে যে বইয়ের যে কন্টেন্টস, সেই কন্টেন্টসগুলি তারা যে একটা উৎসাহ দিয়ে পড়াবেন, মানে একটা ইন্টারেস্টিং করে একটা পড়াবেন, একটা গল্প শুরু করবেন, সেভাবে তারা করছেন না। কিন্তু সবাই কিন্তু আবার ট্রেনিং করে গেছে, কিন্তু আবার শিক্ষার উপরে কীভাবে শিক্ষা দিতে হয়, অর্থাৎ ট্রেনিংটাই ভুল আছে, ট্রেনিংটা অনেক।
আর এছাড়া ওই খেলাধুলার বিষয় যেটা আছে সেটাও আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এখানে খেলাধুলা করার বিষয়টা, খেলাধুলাটা এখন স্কুল থেকে চলেই গেছে প্রায়। 7.5 কোটি লোক ছিল 71 সালে, বঙ্গবন্ধু বলেছিলেন 7.5 কোটি লোক। তখন যে স্কুলগুলি ছিল তখন সেই প্রপোর্শনে কিন্তু মাঠ অ্যাকোয়ার করছিল, স্কুলের জন্য এত বড় মাঠ লাগবে। এখন আমাদের লোক হয়ে গেছে 20 থেকে 21 কোটি লোক। ওই স্কুলের মাঠ কিন্তু বাড়ে নাই, ওই স্কুলের সংখ্যাও কিন্তু বাড়ে নাই, সংখ্যা বাড়ছে কিন্তু আয়তন বাড়ে নাই কিন্তু। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি লেখাপড়া মাথার রাত ঢুকতে হবে, তো তার তো প্রোটিনের অভাব। তার সে গ্রামের কৃষক, সে তার ডিম মুরগি বাজারে এনে সকালে এবং দুধ সে বাজারে এনে বিক্রি করে দিচ্ছে অর্থের জন্য। এই জন্য একটা সময় কিন্তু ছোটোবেলা আমিও দেখেছি গভর্নমেন্ট স্কুলে পড়ে দুধ দিত খাওয়ার জন্যে। অতএব আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে বড় করার জন্য প্রাথমিক অবস্থা তাদের শারীরিক গঠনটা খুবই জরুরি। শারীরিক গঠন মানে শারীরিক গঠন হলে ব্রেনের গঠন হবে, শরীরের গঠন হবে, খেলতে পারবে, মাথায় বুদ্ধিবৃত্তি হবে, ভালো নাগরিক তৈরি হবে। এখন আমরা তৈরি করতেছি কি জিপিএ পাওয়ার জন্য, একমাত্র উদ্দেশ্য জিপিএ পাওয়া, এবং জিপিএ প্লাস যে পায় তাকে প্রশ্ন করলে তারও একই সমস্যা। হোয়াট ইজ জিপিএ সেটা বলতে পারে না সেটা। এই জন্য আপনি বললেন যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বাংলাদেশের জন্য, এই শিক্ষায় জাতির মেরুদণ্ডর কথাটা আবার ফিরিয়ে আনতে হবে আমাদের দেশের ভিতরে একটা। অন্য আর কি সংকট দেখেন বা সমস্যা দেখেন আপনি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এগুলো অ্যাড্রেস করা দরকার? যেমন মিস্টার সোহরাব হাসান খান কিছু বিষয় বললেন, প্রাইস হাইকের কথা বললেন, অর্থনীতি মন্দা সেটা বললেন। আরেকটা হচ্ছে যে মব জাস্টিস শুরু হয়েছে। মব জাস্টিস একটা আলাদা। এই মব জাস্টিসটা কিন্তু ওই যে তৈরি করলো মবটা, সে কিন্তু তার একটা স্বার্থের জন্য করেছে কিন্তু, এবং সে উইক পার্টি পেয়েছে, উইক পার্টির উপর সেই মব জাস্টিসটা তখন ইমপ্লিমেন্ট করতেছে। এটা এখন তারা জানে যে এখন পুলিশ কোন দিক যাবে, ওই শয়ে আসামি দিয়ে যে কেস করছে সেগুলি করবে, না এই মব জাস্টিস তাকে ধরবে। তার কাছে প্রায়োরিটি কিন্তু যে শয়ে কেস যেগুলি করেছে, গভর্নমেন্টও বলেছে তাড়াতাড়ি করে নিষ্পত্তি করো, একটা বিব্রতকর অবস্থা বলেছেন আমাদের আইন উপদেষ্টা। যার ফলে এই মব জাস্টিসটা সেই ফাঁকে ঢুকে পড়তেছে, এখন তার জমি দখলের মতন একটা বিষয় তারা চলে আসছে। এইটা একটা তারা ফাঁক ফোকরে কাজটা করতেছে। আর পুলিশের যে ট্রেনিং যেভাবে তারা নিয়েছে, আমি কিছু দেখেছি সিজিএস, আমি তখন দেখেছি পুলিশের ট্রেনিংয়ের তারা যেভাবে ফায়ারিং প্র্যাকটিস করে, এটা কোনো ফায়ারিং প্র্যাকটিস না, এটা সরকারের অ্যামুনিশন খরচ করা, আর কিছু না, অপচয়। এটা একটা অপচয়, একটা সম্পূর্ণভাবে অপচয়। তো এই জন্য তারা বেশি ব্যস্ত থাকে ওই লোকের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তারা পাবলিক রিলেশনসে খুব ভালো, কিন্তু কোথায় কখন কোন অবস্থায় সে আসবে, তার সাথে দেখা হবে এবং কত টার্মস তার সাথে ডিল করবে, এগুলিতে তারা খুব আমি মনে করি এইসব জায়গা থেকে তাদের দোষ না, তাদের কিন্তু ফিরিয়ে আনতে হবে। তাদের উচ্চপদস্থ থেকে এই আস্তে আস্তে কালচারটাকে ফিরে নিয়ে আসতে হবে যে সে তার নিজের কাজের জন্য সে বেতন পাবে, সুযোগ সুবিধা পাবে, সেটা বাড়া দিই আমরা, কোনো সমস্যা নাই। শিক্ষা এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কিন্তু আমাদের দেখি না অনেক শয়ে পুলিশ যেতেছে, এত লাগে না তো আসলে। এটা মানসিকভাবে শক্তিশালী যে পুলিশটা থাকবে সে তার আইন ঠিক মতো কাজ করাতে পারবে, এবং আইন বিভাগও বা বিচার বিভাগও সেইভাবে কাজ করতে হবে। ধন্যবাদ। জি, মিস্টার সোহরাব হাসান, ক্লোজিং রিমার্কস। না, এখানে যোগ করা একটা বিষয় যেটি মনির ভাই কিছুটা কিছুটা এর সঙ্গে সহায়তা করতে পারবেন। পুলিশ এবং বিজিবি এই দুইটা বাহিনীর সম্পর্কে জনমনের কিন্তু প্রচুর অভিযোগ। পুলিশটা আমরা তো প্রতিদিনই হারে এটা করি। সুতরাং পুলিশ বাহিনীকে সংস্কার কমিশন হয়েছে এবং তারা একটা জরিপও করেছে। এই জরিপে কিন্তু উঠে এসেছে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা। তবে এখন অন্তর্বর্তী সরকারের কাছে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, এখন রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে না, পরবর্তীকালে যে নির্বাচিত সরকার আসবে তখন হবে না এই নিশ্চয়তাটা নেওয়া, কিভাবে একটা কাঠামোগত পদ্ধতি বের করা যায়। এটি একটি। বিজিবির কথা বললাম, এই যে আমাদের সত্যি অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের খুবই লজ্জিত হতে হয় যে বাংলাদেশের লোক চোরাচালানের জন্যে এই ভারতে ধরা পড়ে, মারা পড়ে, গুলি খায়, আবার লাশ ফেরত আসে। এবং এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে এটি বন্ধ করা, দ্বিতীয় হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিজিবির সাথে এমনকি বিএসএফের সাথেও লেনদেনের যে গরমিল, অথবা টাকা নিয়েও তাদেরকে ছেড়ে দেয় না, আবার টাকা
মেরেও ফেলে। মানে এটা কিভাবে, এই যে এই দুটি বাহিনীর কাঠামোগত উন্নয়ন, পদ্ধতিগত উন্নয়ন, তাদের প্রযুক্তি না, আমি বলছি তাদের সততার, এটা কিভাবে নিশ্চিত করা যায় বা অন্যান্য দেশ কিভাবে করে, আমি মনে করি এই দুটো বিষয়েও অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। আর কিছু যোগ করবেন আপনি? শেষ করুন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বনুল ইসলাম এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি মোটামুটিভাবে একমত যে ভারত বাংলাদেশ সম্পর্কের যে পরিস্থিতি এখন, এটা ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে এবং সম্পর্ক উন্নয়নটা দুদেশের স্বার্থেই জরুরি, যে বাস্তবতার মধ্যে আমরা আছি। তবে ভারত আসলে বাংলাদেশের পরিবর্তনটা মেনে নিতে পারছে না এবং এটা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে তারা পারবে তত তাদের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। এবং সংকটের জায়গা দুদিক থেকেই কোথায় কোথায় কে কী চায় এবং সেখানে সেগুলো কীভাবে অ্যাড্রেস করা দরকার, সেটি নিয়ে দুজনেই নানা মতামত দিয়েছেন। তবে একটা কথা, যে নেগোশিয়েট করবার যে ক্যাপাসিটি বাংলাদেশের থাকা দরকার, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে একটা বড় দুর্বলতা আছে। এবং আমার দুই অতিথি একমত, এখানে শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং এই নেগোসিয়েশন স্কিলটা কীভাবে ডেভেলপ করা যায় তার জন্য আমাদের কর্মকর্তাদের এবং রাজনীতিকদের তৈরি করতে হবে। সেই সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা তারা বলেছেন, যেমন প্রাইস হাইকের কথা আলোচনার মধ্যে এসেছে, অর্থনীতির মন্দা, শিক্ষার উপরে দুজনেই খুব জোর দিয়েছেন এবং মব জাস্টিস সেটা, এবং সেই সঙ্গে ল এনফোর্সিং এজেন্সিসগুলোর যে ভূমিকা বা তাদের যে স্টেট এখন যেটা আছে সেটা আসলে কিভাবে মোকাবেলা করা যাবে বা তাদেরকে কিভাবে সংস্কার করা যাবে, সংস্কার একটা কমিশন হয়েছে, এগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাড্রেস করা উচিত বলে মনে করেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সবার জন্য শুভকামনা।